প্রণয় ব্যাকুলতা। ইনান হাওলাদার। পর্ব ১৩। এই কথা দিয়েছিলে? তোমার থেকে এটা আমি মোটেও আশা করিনি। ডোর লক করারও কোনো প্রয়োজন ছিল না। লক না করলে আর এমন হতো না। নির্লিপ্ততা ভঙ্গিতে কথাটা বলে বিছানা থেকে নেমে দাঁড়ালো তুর্য। এখন সব দোষের মূল দরজা লাগানো? তুই কি তোর সীমা লঙ্ঘন করিসনি? বিড়ালের কাছে মাছ রেখে যদি বলো খাস না, বিড়াল কি খাবে না? এসব বিষয় নিয়ে আমার কথা বলতেও বলো না। কথা আর কতকাল নিজের লিংস ঈদ করে রাখব? এসব সহ্য লাগে আম্মু। চাপাচি ওৎকারের আওয়াজ তুলে কথাগুলো বলল তুর্য। ছেলে রে গে যাচ্ছে বুঝতে পেরে নিজের কণ্ঠ নরম করলেন পারভিন বেগম। ছেলেকে বোঝানোর চেষ্টা করে বললেন, রেগে যাচ্ছিস কেন বাবা? আমি ভালোর জন্যই বলছি। মেয়েটা এখনো ছোট। এবার যেন তুর্য আরো বেশি রেগে গেল। কিসের ছোট ও? বয়স কম হয়নি তোমাদের আহ্লাদে এমন না দান হয়ে আছে। কেমন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ আমাকে কথাগুলো বলতে বলতে থেমে গেল তুর্য। প্রসঙ্গ পাল্টে পারভিন বেগম বললেন, ইদানিং দেখছি আমার কাছে এসে বিভিন্ন প্রশ্ন করে, আমার কেমন ছেলের বউ পছন্দ, তারপর তুই কি পছন্দ করিস না করিস এইগুলো। তোমার আইডিয়া কাজ করছে? কোনটা? নোভেল বাই দা ওয়ে, তুমি নাবিলদের ইনভাইট কেন করেছ? ছেলেগুলো সব সময় আসতে চায়, তুই আনিস না কেন? আমাকে কল দিয়ে না লিশ করছিল তাই দাওয়াত দিয়েছি। এসে এমন সব কর্মকাণ্ড করবে? ডিসগাস্টিং। বড় মা তোমাকে বড় আব্বু ডাকছেন? শিগগিরই এসো। নিচ থেকে শান্তর গলা ভেসে আসল। ছেলেকে আরও কিছুক্ষণ বুঝিয়ে চলে গেলেন পারভিন বেগম। এসব ব্যাপারে কিছুই জানতেন না তিনি। বছর খানেক আগেই তিনি জানতে পেরেছেন। প্রথমে তুর্যের কিছু কিছু কার্যকলাপ দেখে সন্দেহ করেন। ছেলে তার উপরে উপরে সবসময় আহির উপর হম্বিতম্বি করলেও ভিতরে ভিতরে মেয়েটার প্রতিটা ক্ষুদ্র বিষয়ও খেয়াল রাখে। আহির প্রতিটা বিষয়ে তুর্য ওভার পসেসিভ। সবার সামনে ব্যবহার না করলে হয়তো তিনি কোনো সন্দেহ করতেন না। ভাই হিসাবে এটুকু খেয়াল রাখতেই পারে। এসব ছাড়াও আরও কিছু বিষয় লক্ষ্য করেন তিনি। তারপর সোজা ছেলের কাছে প্রশ্ন করেন, তুই কি আহিকে পছন্দ করিস? তুর্যের সোজা সাপটা প্রতিউত্তর, আই ওয়ান্ট টু ম্যারি হার। পারভিন বেগম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারেন না। ছেলেকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ততদিনে জল অনেকটা গড়িয়ে গিয়েছে। তিনি বুঝতে পারলেন ছেলেকে ফিরিয়ে আনা সম্ভব নয়। এমন কিছু বললে আরও হিতে বিপরীত হতো। রাগারাগি শুরু করে দিত, যার প্রভাব আহির উপরেও পড়েছে। সব নিউজ চ্যানেল, অনলাইন পোর্টাল, এমনকি মোড়ের চায়ের দোকান পর্যন্ত ভরে গেছে একটাই খবরে, বর্তমান মেয়র আসিফ চৌধুরীর উপর হামলার চেষ্টা। সন্দেহের তীরে সাবেক মেয়র লায়েক শিকদারের নাম। লায়েক শিকদার চুপচাপ বসে আছেন অফিসের বড় টেবিলটার পেছনে থাকা ভারী কাঠের তৈরি চেয়ারে। কাচের গ্লাসে আধখাওয়া পানি, আর চারপাশে তার বিশ্বস্ত লোকজন দাঁড়িয়ে আছে। কিন্তু আজ পরিবেশে এখনো গরম একটা ভাব, বাতাসে অস্থিরতা। তোরা কি পাগল হয়ে গেছিস? লায়েক শিকদারের গলা হঠাৎ কেঁপে উঠল। প্রতিটি শব্দে ছিটকে পড়ছে গ আর তাসা। তীব্র আক্রোশে তিনি ফের বললেন, আমার অজান্তে তোরা গিয়ে ওদের উপর হামলা চালালি? ভেবেছিস এতে আমি খুশি হব? লোকগুলোর মধ্যে একজন কাপা গলায় বলল, স্যার, আমরা তো ভাবছিলাম এতে আপনিই লাভবান হবেন, মানুষ আবার আপনার নাম নেবে। পাশ থেকে লাতিন শিকদার গর্জন দিয়ে উঠলেন, হ্যাঁ, নাম নিচ্ছে তবি দ্রুপের সহিত প্রিট হিসাবে। লায়েক শিকদার নিজের বাম হাতটা টেবিলের উপর শব্দ করে রাখলেন, আর বললেন, রাজনীতি মানে কি শুধু প্রতিশোধ? আমি এত বছর ধরে যে হারিয়ে যাওয়া ইমেজ গড়ার চেষ্টা করছি, তোরা একজন এক কাজ করে সেটা আবার নষ্ট করে দিচ্ছিস, তাও সবটা আমার অজান্তে। মানুষ এখন বলবে সাবেক মেয়র ক্ষমতা না পেয়েও উন্মাদ হয়ে গেছে।
ঘরে কয়েক মুহূর্তের নীরবতা লক্ষ্য করা গেল। কেউ চোখ তুলতে পারল না। লায়েক শিকদারের মুখে এক মুহূর্তের জন্য কোনো অভিব্যক্তি ফুটল না। তারপর আস্তে করে চশমাটা খুলে টেবিলে রাখলেন। একটা ধীর নিঃশ্বাস ফেললেন তিনি। চোখে কেমন যেন গুঞ্জ লছে। আমি চাই না মানুষ আমাকে খারাপ বলুক, আবার ভালো বলুক, সেটাও চাই না। শুধু চাই তারা ভাবুক আমি এখনো এখানে, এই জনিতির ময়দানে আছি। কয়েকজন একে অন্যের দিকে তাকাল। কারো মুখে হস নেই কিছু বলার। অবশেষে একজন এগিয়ে এলো। ভয়ার্ত দৃষ্টি, তবু আত্মরক্ষার করা জরুরি। সে মন থেকে ভয় সরিয়ে বলল, আমরা ভাবছিলাম এতে আপনার শক্তি আবার দেখানো যাবে। মানুষ দেখবে আপনি এখনো খেলায় আছেন। লায়েক শিকদারের ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে উঠল। দ্রুপে ভরা হাসি। খেলায় আছি? তোরা কি মনে করিস নীতিকু স্থির মাঠ, যেখান থেকে শুধু ধুলো উড়িয়ে নাম কামাতে হয়? তারপর ভারী কণ্ঠস্বরে পুনরায় বলল, তোরা জানিস না, আমি 25 বছর ধরে মানুষকে বুঝিয়েছি আমি শান্তির নীতি করি। গের মাথায় একটা ভুল করে ফেলেছিলাম। কিন্তু এখন মানুষ বিশ্বাস করতে শুরু করেছে আমি শ্রোনা, আমি ভদ্র। আর আজ তোরা সব উল্টে দিলি। একটু থেমে ফের বললেন, আমার নাম এখন খবরের কাগজে আসবে, কিন্তু সম্মানের সঙ্গে নয়, অভিযুক্ত হিসেবে। কেউ কোনো উত্তর দিল না। ঘরটায় শুধু ফ্যানের ঘূর্ণির আওয়াজ আর এসির শো শো শব্দ। লায়েক শিকদার জানালার দিকে তাকিয়ে নিঃশব্দে বলে উঠলেন, নীতি মানে আজকাল ভালো মন্দ কিছুই না, কেবল টিকে থাকা। কিন্তু তোরা যদি এসব করে বেরাস, তবে সেই টিকেও থাকা শেষ। একজন জড়ানো কণ্ঠে বলল, স্যার, আমাদের উদ্দেশ্য খারাপ ছিল না, আমরা শুধু চেয়েছিলাম আপনাকে ফিরিয়ে আনতে। ফিরিয়ে আনতে? প্রশ্নটা করেই চেয়ারে হেলান দিলেন লায়েক শিকদার। চেয়ারে হেলান দিয়ে ধীর গতিতে বললেন, যে মানুষ নিজের ছায়া দিয়ে দেখায়, সে আর ফিরে আসে না। আমি ফিরে আসতে চাই না, আমি শুধু মর্যাদার সঙ্গে থাকতে চাই। তারপর তিনি উঠে দাঁড়ালেন। কেউ কিছু বলার সাহস পেল না। কারো মুখে আর কোনো কথা নেই। তবে কেউ বুঝতে পারছে না এই মানুষটা ভালো না খারাপ। ইনি কি আদেও আসিফ চৌধুরীর শত্রু নাকি মিত্র? অফিস রুম ছাড়ার আগে লায়েক শিকদার একবার জানালার পাশে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখলেন, যেখানে নীতির রং মুছে গিয়েছে আরও আগেই। পড়ে আছে শুধু ক্লান্ত এক মানুষ। আর একটু ভুল বোঝাবুঝি। তিনি আস্তে করে বললেন, রাজনীতি একদিন আমাকে বানিয়েছিল মানুষের নেতা। আজ আমি শুধু এক মুখোশের নিচে এমডি নাম। আজ দুপুরে রান্না হওয়া বিভিন্ন খাবারের মধ্যে একটা স্পেশাল খাবার রয়েছে। আহির রান্না করা সর্ষে ইলিশ। তুর্য ইলিশ মাছ পছন্দ করে, সেটা আহি জানে। আরও বড় মা বলেছেন সর্ষে ইলিশ তুর্যের বেশি পছন্দের। সেটা আহিও খেয়াল করেছে। বাড়ির সবার জন্যে রান্না করতে চেয়েছিল সে। কিন্তু মারুফা বেগম মাত্র 5 পিস মাছ দিয়েছেন তাকে। যে মেয়ে জীবনেও রান্না ঘরের দিকে পা ফেলেনি, সেই মেয়েকে বিশ্বাস করে একগাদা মাছ কোনোভাবেই দেওয়া উচিত নয়। তিনি তো চেয়েছিলেন 2 পিস দিতে। কিন্তু মারুফা বেগম আর লতা বেগম এতগুলো মাছ দিয়েছেন। যদিও আহি মারুফা বেগমের ধারণা সত্যি করে দিয়েছে। শান্ত মশলা দিয়ে শুধু এক গাল ভাত মুখে দিয়েছে, সাথে সাথে মুখের ভাত ফেলে দিয়ে রিভিউ দিয়েছে। খ্যাত লেভেলের বাজে হয়েছে। প্রান্ত ভেবেছে শান্ত হয়তো মজা করছে, তাই সে শান্তর মাখিয়ে রাখা ভাতের কিছু পরিমাণ গালে দিয়ে তারও এক অবস্থা। প্রান্তের রিভিউ, খেয়েও যদি কেউ না রে তোমার রান্না খেয়ে তার মৃত্যু নিশ্চিত। আহিপু তাদের রিভিউ শুনে করে ওঠে আহি। মে জাজে বলে, রিভিউ দেওয়ার আগে তুই রতে পারলি না? এমন কথা শুনে মেয়েকে বকে উঠেন মারুফা বেগম। এমন সময় আসলাম চৌধুরী খাবার টেবিলে আসেন। আহি আগেই তাকে খবর দিয়েছে যে সে আজ রান্না করেছে। তিনি মেয়ের রান্না কোনটা জিজ্ঞেস করতেই সবাই খাবারের কোয়ালিটি বলে খেতে মানা করে।
কিন্তু তিনি ভাবেন মশলা খারাপ হয়েছে হয়তো, মাছ নিশ্চয়ই খাওয়া যাবে। তাছাড়া মেয়ের হাতের প্রথম রান্না কত শখ করে রেঁধেছে। রান্না করেই জনে জনে বলে এসেছে তার রান্না খেয়ে আগে রিভিউ দিতে হবে, তারপর অন্য রান্না খাবে। তিনি একটা মাছ হতে এক টুকরো গালে দিয়েই চোখ বড় বড় করে সেটা মুখ থেকে ফেলে দেন। আরও বেশি মন খারাপ হয় আহির। আসলাম চৌধুরী বলেন, প্রথমবার তো তাই এমন হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মা বাবার কথা শুনে মুখ কালো করে উপরে চলে যায় সে। সবাই খারাপ বলেছে এই জন্যে নয়, তার মূল উদ্দেশ্য তো তুর্যের মন জয় করা। তুর্য যদি জানতে পারে সে এত বাজে রান্না করছে, তাহলে তো মন জয়ের জায়গা হয়ে যাবে। এমনিতেই তুর্য ভাই যেন তেন খাবার খেতে পারেন না। আহি যেতেই আসলাম চৌধুরী মারুফা বেগমের দিকে তাকিয়ে বললেন, মাছটা সরিয়ে রাখো। আহি যখন রান্না করেছে ভাইজান মুখে দিবেই। পরে আরেক বিপদ। পারভিন বেগম বললেন, রয়েছে থাকুক, খাওয়া হলে সব খাবারের সাথে উঠিয়ে রাখা যাবে। কিছুক্ষণ পর তুর্য খেতে এলো। হাসপাতাল থেকে ফিরেছে কিছুক্ষণ আছে, গোসল সেরে খাবার টেবিলে এসেছে। আহি আজ সর্ষে ইলিশ করেছে, সে কানাঘুষা শুনতে পেয়েছে, তাই প্লেটে ভাত তুলেই আগে ইলিশের বাটির দিকে হাত বাড়ায়। তাহি সাবধান করে বলল, আরে ভাইয়া ওটা নিও না। প্রশ্নবিদ্ধ নয়নে তাহির দিকে তাকালো তুর্য, তারপর বলল, হোয়াই? পারভিন বেগম বললেন, আহি রান্না করেছে, খেতে পারবি না? তবুও তুর্যকে মাছের পাত্রটা এগিয়ে নিতে দেখে প্রান্ত বলল, ঘন্য রকমের বাজে হয়েছে ভাইয়া। মারুফা বেগম বললেন, মাছ সিদ্ধ হয়নি ভালো করে, খেতে পারবি না? কারো কথায় কান দিল তুর্য। পরপর দুটি মাছ প্লেটে তুলে খেতে আরম্ভ করল। সর্ষে ইলিশ তার এমনিতেই পছন্দ, আর রান্নাটা যখন আহি করেছে সেখানে তো আর কথাই নেয়। বাকিরা খাওয়া ছেড়ে তার মুখের দিকে তাকিয়ে আছে। খুব স্বাভাবিক ভঙ্গিমায় প্রতিদিনের ন্যায় খাবার চিবোচ্ছে তুর্য। তবে একটু তফাত আছে বটে, প্রতিদিন খাবার টেবিলে থাকা কম বেশি করে সকল আইটেম ট্রাই করে দেখলেও আজ শুধু সর্ষে ইলিশ দিয়েই পেট পুজো করছে সে। সবাই যে তার দিকে তাকিয়ে আছে সেটা অনুভব করতে পারল তুর্য। প্লেটের দিকে দৃষ্টি রেখেই সবার উদ্দেশ্যে বলল, এভাবে তাকিয়ে থাকার তো কিছু দেখছি না। খেতে প্রবলেম হলে বলো, প্লেট নিয়ে চলে যাই। খালি ইলিশই খাবি আব্বা? বাকি পদ একটু খা, এখন আর রুচি নেই, রেখে দেও, রাতে খাবো। বলে তড়িঘড়ি করে উঠে পড়ল তুর্য। সিঁড়ি বেয়ে যাওয়ার পথে মাঝ রাস্তায় দেখা হলো আহির সাথে। এমনি দিন হলে দুই একটা মগ খেত, তবে আজ কিছু বলেনি তুর্য। চোখ মুখও কেমন দেখাচ্ছে, পাত্তা দিল না আহি। প্রচণ্ড খিদে পেয়েছে তার, তাই খেতে দৌড়াল। তবে নিচে এসে একবার জিজ্ঞেস করল, তুর্য ভাইয়ের কি হয়েছে? মারুফা বেগম বললেন, কি আর হবে, তোর সুস্বাদু রান্না খেয়েছে, কেউ খেতে পারল না তোর রান্না। আর সেই রান্না দিয়ে ছেলেটা এক প্লেট ভাত আরও 1.5 পিস মাছ খেয়ে গেল। তারপরেও সব সময় তার পিছনে লাগবি, রক্ত করবি। মায়ের কথা শুনে সে আর খাবার টেবিলে না বসে এক দৌড়ে তুর্যের রুমে গেল। এবার আর অনুমতি নেয়নি, দরজা খোলা পেয়েই ঢুকে পড়েছে। যেই দেখতে পেল তুর্য ওয়াশরুম থেকে বের হচ্ছে, চোখে মুখে পানির ফোঁটা, মাথায় আর মুখে পানি দিয়েছে মনে হয়, কেমন অসুস্থ অসুস্থ দেখাচ্ছে। মি করেননি তো? মনে থাকা প্রশ্নটা করেই ফেলল আহি। আপনি কি মি করেছেন তুর্য ভাই? তুর্য কোনো কথা না বলে বেলকনি থেকে তোয়ালে এনে হাত মুখ মুছতে আরম্ভ করল। আহি মন রা হয়ে ফের বলল, সবাই মানা করার পরও খেতে কেন গেলেন? ভালোই ব্যবসা পেয়েছিস, দুইজনের সামনে স্পেশাল আইটেম রেখে দিয়ে, তাতে ডোন্ট টাচ সিল মেরে দিবি। কথাটার গভীরতা বুঝতে পারল না আহি। সে ভোলাভালা মুখ করে বলল, দুইজন কে? আমি একাই রান্না করেছি। এ প্রসঙ্গে আর কথা বাড়াল না তুর্য। কথা ঘুরাতে উল্টে আহিকে প্রশ্ন করল, কি বলেছিলাম তোকে? আহি চিন্তিত কণ্ঠে বলল, কি? জায়গাটা ঢেকে রাখতে বলেছিলাম।
আলমারি থেকে শার্ট বের করতে করতে বলল তুর্য। ঢেকেই তো রেখেছি, এই দেখেন এখনো ঢেকে রেখেছি। তাহলে আম্মু দেখল কিভাবে? ডিয়েট। সকালে আপনার কাছে আসার সময় দেখে নিয়েছে। ডে বাই ডে মান সম্মান শেষ করে ছাড়ছিস আমার। আমি আবার কি করলাম? খালি খালি কবেন না তুর্য ভাই। কানের কাছে ঘ্যান ঘ্যান না করে দূর হ। এই পর্যন্ত জীবনে যে কয়দিন আহি তুর্যের রুমে এসেছে তাদের মধ্যে কথোপকথনের শেষ কথা তুর্যই বলে, আর সেটা হলো হয় দূর হ, না হয় বিদায় হ। সে কি চিরকাল থাকার জন্য এসেছে নাকি? তাড়িয়ে না দিলেও তো যাবেই। আই লাভ ইউ বলেছে, তাতে কি হয়েছে? ডিমান্ড বেড়ে গেছে? তাকে চড়া মেয়ে ভাবছে? তার আই লাভ ইউ সে উইথড্র করে নিল। এবার থেকে না হয় বলবে আই উইল ম্যারি ইউ, ডিসিশন চেঞ্জড অ্যান্ড ফাইনাল। প্রায় ঘণ্টা খানেক পূর্বে তাসিনসহ তুর্যের বাকি সকল ফ্রেন্ড অর্থাৎ নাবিল, পিঙ্কি আর আলিয়া হাজির হয়েছে চৌধুরী নিবাসে। চৌধুরী গিন্নিদের আতিথেয়তা শেষে তারা এখন গেস্ট রুমে রেস্ট করছে। তাদের সাথে শান্ত, প্রান্ত, আহি, তাহিও রয়েছে। পুরো মজলিস জমিয়ে রেখেছে শান্ত আর তাসিন। নাবিল আজ মুখে কুলু পেটেছে। কোনো কথা না বলে পারলে বলছে না। যখনই মনে হচ্ছে এইবার কথা বলতে না পারলে পেট ফেটে রে যাবে, তখনই খুব সাবধানতার সহিত মেপে মেপে কথা বলছে। কারণ এখানে আসার আগে তাকে করাল করিয়ে আনা হয়েছে, একটা লিও যেন মুখ থেকে বের না হয়। অথচ লি ছাড়া তো তার কথাই সম্পন্ন হয় না। যদিও এখন রা বলা অনেকটাই কমিয়ে দিচ্ছে। কেননা ভবিষ্যতে যখন বিয়ের প্রস্তাব নিয়ে পিঙ্কির বাবার কাছে যাবে তখন প্রথমেই তার হবু শ্বশুর মশাই যে রাজি হবেন না এটা সে চোখ বন্ধ করে বলতে পারে। তারপর যদি গে মেগে বলে ওঠে রার শ্বশুর আব্বা আমার রা কইরেন না তো, মেয়ে দিবেন না, এটা আবার কোন রা মার্কা কথাবার্তা? তখন কি একটাকে ল্যাংকারি কাণ্ড ঘটবে ভাবা যায়। এদিকে যার সূত্র ধরে চৌধুরী নিবাসে আসা সেই ব্যক্তি অনুপস্থিত। তারা একের পর এক কল করে যাচ্ছে, ফোন বন্ধ। তাহলে কি তখন তুর্য সত্যিই বলেছিল তারা যেদিন আসবে সেদিন সে বাড়িতে থাকবে না? নাবিল একটু ফাঁকায় গিয়ে তুর্যকে আবার কল করল। এইবার রিং হতে না হতেই কল রিসিভ হল। নাবিল বলল, রা কই তুই? কখন থেকে ওয়েট করতাছি। ওটিতে ছিলাম, আসছি বলে কল কাটল তুর্য। নাবিল এসে পুনরায় তার আসন গ্রহণ করল। নাবিলকে একপাশে গিয়ে কথা বলতে লক্ষ্য করেছ পিঙ্কি? তাই সে বলল, পায়ে গিয়ে কার সাথে কথা সেরে আসলি? পাস না, কোনো মাইয়ার লগে কথা কই নাই। আমি তোকে মানা করেছি? গে কথাটা বলল পিঙ্কি। নাবিলের মাথায় স্টুমিরা চারা দিল। পিঙ্কিকে আরও গাতে বলল, সত্যিই বলবো? আশা কিন্তু এখনো টেক্সট দেয়, কথা কইয়া দেহি। কি কস? সত্যিই রেগে গেল পিঙ্কি। নাবিলের কথার প্রেক্ষিতে আর কোনো কথা বলল না। নাবিল হাসতে হাসতে বলল, আরে তুর্য ছিল। পিঙ্কিও যে মনে মনে নাবিলকে পছন্দ করে এটা ঢের বুঝতে পারে নাবিল, কিন্তু স্বীকার করে না কেন এটাই মাথায় আসে না। মেয়ে জাতি তো তাই হয়তো ভাব বেশি। হয়তো তাকে ম্যাডামের পিছনে নাকে দড়ি বেঁধে ঘুরাতে চায়। সমস্যা নেই তো, সেও ঘুরতে রাজি আছে। একেবারে কুত্তা ঘুরা ঘুরবে। কতকাল নিজের অনুভূতি চেপে রাখবেন ম্যাডাম? সেও দেখে নিবে। কথাগুলো ভেবেই একটা হায় ছাড়ল নাবিল। পরে আবার তুর্যের মতো কাহিনী না হয়ে যায়। 1.5 যুগ ধরে কিভাবে নিজের অনুভূতি চেপে বসে আছে বন্ধু তার, সে তো মাত্র কয়েক বছর ধরে পিঙ্কিকে পছন্দ করে, তাতেই এই হাল। আর যদি তুর্যের মতো পছন্দের মানুষের সাথে এক বাড়িতে এক ছাদের নিচে থাকত তাহলে এত দিন বিয়ে হোক বা না হোক সর হয়ে যেত কনফার্ম। এতে কোনো সন্দেহ নেই তার। তুর্য অভিনয় তো ভালোই শিখেছিস। তুর্য ভ্রুকুচকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্ধুদের দিকে। একে একে সবার দিকে এক একবার করে নজর বুলিয়ে নিয়ে তারপর বলল, ঝেড়ে কাশ।
আলিয়া বলল, তুর্য ভাই, আহি আপনাকে প্রপোজ করেছে? তুর্য দ্রুত পিছন ঘুরল, বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে তারপর কাউচে এসে বসল। পরনে ফরমাল পোশাক। হাসপাতাল থেকে বাড়িতে ফিরেই যে সোজা এখানেই এসেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। কোন লেভেলের পেট পাতলা, জাস্ট দেখ। আর তোরা বলিস আমাকে প্রপোজ করতে। এতদিনে আমি কিছু বললেই বাড়ি শুদ্ধ সবার কানে কথাটা চলে যেত। জনে জনে বলে বেড়াতো, জানো বড় আব্বু, জানো বড় আম্মু। তুর্য ভাই আমাকে প্রপোজ করেছে, শেষ কথাটা আহির মতো করে বলল তুর্য। তুর্যের এহেন কাণ্ডে সবাই খিলখিল করে হেসে উঠল। তুর্য রক্ত হল বটে। হাসি থামিয়ে পিঙ্কি সিরিয়াস ভঙ্গিতে বলল, আচ্ছা ওসব বাদ দে। তাহলে তুই এখনো চুপ করে আছিস কেন? অ্যাকসেপ্ট করে নে। তোদের কি মনে হয় ও সিরিয়াস? উপন্যাসের বইয়ের কথা বলেছিলাম না? সেটা পড়ে ওই হিরোর সাথে আমার কিসব মিল খুঁজে পেয়েছে গড নোজ। তাই এসব করে বেড়াচ্ছে। আগামী উইক থেকেই ওর অ্যাডমিশন টেস্ট স্টার্ট হবে। আর সারাক্ষণ ফিকশনাল ম্যান আই উইশ ওই ফিকশনাল ম্যানকে একবার হাতের নাগালে পেতাম। শেষ কথাটা দাঁত কি রমির করতে করতে বলল তুর্য। তাসিন তুর্যের দিকে একটু ঝুঁকে বলল, আমাদের তুর্য ভাই দেখি এইটুকুতেই জেলাস। জেলাসি মাইফুট যে পৃথিবীতে সৃষ্টি করে না। তাকে নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? বোঝা আমাকে হাইড করে এসব ডিকিউলাস পোস্ট করে বেরাবে। ভাবে আমি কিচ্ছু দেখি না। অথচ তার আইডি পাসওয়ার্ড যে আমাদের তুর্য ভাইয়ের আয়ত্তে বেচারি জানেই না। মিনিটে মিনিটে ফেসবুক মেসেঞ্জার চেকিং হয় সেটাও জানে না। আহারে বেচারি ফসসের সুরে কথাটা বলল তাসিন। ফরগেট ইট, আমি চেঞ্জ করে আসছি। কথাটা বলে উঠতে আরম্ভ করছিল তুর্য, তার আগেই আলিয়া বলে ওঠে, তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস? আলিয়ার কথায় তুর্যসহ সবাই তার দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টি ফেলল। সেকেন্ডের ব্যবধানে আলিয়া ফের বলল, এমনি সময় আমাদের তুর্য মেপে ছাড়া কথা বলে না। আর আহির কথা উঠতেই কতগুলো কথা বলে ফেলল। স্টপ দিস নোশেন্স ইম্পোর্ট্যান্ট টপিকে আমি অলওয়েজ জয়েন করি। আহির কথা আসতেই ইম্পোর্ট্যান্ট, আর আমারা কিছু বললেই আনইম্পোর্ট্যান্ট। ভালোই তো। আর সেই তখন থেকে যে আমি মুখ বুজে বইসা আছি, তার বেলায় তো কিছু কইলি না। এতক্ষণে মুখ খুলল নাবিল। তার কথার প্রেক্ষিতে তুর্য বলল, এক্সাক্টলি কথা বলছিস না কেন? কি কমু বা মুখ খুললেই রা ছাড়া কিচ্ছু বাইর হয় না। এই লাইগা রার মুখে তালা ইরা রাইহা দিছি। এখন বল, নো প্রবলেম। বাড়ির কেউ আসলে তখন একটু কেয়ারফুলি কথা বলিস তাহলেই হবে। তুর্যের অনুমতি পেয়ে বেজায় খুশি নাবিল। ছোট বোনকে ঈদের দিনে ভূগোল পড়িয়ে তার টাকা রে দিয়েও এমন খুশি হয়েছে কিনা দেহ। খুশির তোপে কিছু একটা বলার জন্য মাত্র হা করেছে সে। এরই মধ্যে দরজায় কেউ ঠক ঠক আওয়াজ করাই থেমে যায় সে। নাবিল রক্ত ভঙ্গিতে বলল, জবানটা খুলতে পারলাম না তার আগেই ক্যাডা আইলোরে রা। আহি নির্লিপ্ততা ভঙ্গিতে বলল তুর্য। সবাই অবাক হয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল। তাসিন বলল, দরজা নক করার শব্দেই বুঝে গেলি আহি? কোনো প্রতিউত্তর করল না তুর্য। এটা কি এমন কঠিন কাজ? সেই পিচ্চিকাল থেকে আহির চালচলন, কাজের হাবভাব লক্ষ্য করছে সে। না বোঝার কি আছে? বরং না বোঝাটাই অস্বাভাবিক। তাছাড়া সুযোগ পেলেই তার দরজায় গিয়ে ঠকঠক করে। বলতে গেলে এই শব্দ তার মুখস্থ। পিঙ্কি বলল, আহি এসো। অনুমতি পেতেই আহি গড়গড় করে রুমে প্রবেশ করতে করতে বলল, একটা কথা ছিল, চলো। তুর্যকে কাউচে বসে থাকতে দেখে বাকি কথাটুকু আর শেষ করল না আহি। কথা ঘুরিয়ে বলল, পরে বলবো। তুর্য ভাই আপনি কখন এলেন? এখানে কি তোর? এটা কেমন ব্যবহার তুর্য? এসেছে তো কি হয়েছে? আহি এসো, বসো এখানে, বলে নিজের পাশে থাকা খালি জায়গা দেখালো পিঙ্কি। না আপু থাক, এসবু ইচ্ছিষ্ট লোকজন গেলে আসবো বলে গোজগোজ করতে করতে আবার বেরিয়ে গেল আহি।
ফ্রেন্ড আমার অথচ ইচ্ছিস আমি আর তিনি মহামূল্যবান। স্টুপিড। সবাই ঠোঁট টিপে হাসি সংবরণ করার চেষ্টা চালাচ্ছে। শেষে কিনা ইচ্ছিস্ট বলল তুর্যকে, আর তুর্য মুখ বুজে সহ্য করে নিল। আবার আপনি আজ্ঞে সম্বোধনও করছে। তবে নাবিল তার হাসি নিয়ন্ত্রণ করতে পারে না, শব্দ করে হেসে ফেলে। বি রক্ত তুর্য আরও রক্ত হয়। পিঙ্কি সিরিয়াস হয়ে বলল, তুর্য তুই একটু বেশিই টখিট করিস মেয়েটার সাথে, আর একটু নর্মালি বিহেভ করবি। নট পসিবল বাটা ট্রাইং কথাটা বলে বেরিয়ে গেল তুর্য। রাতের শহরটা এখন নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেও যেন হালকা এক উচ্ছ্বাস ছড়িয়ে আছে। দূরে কোথাও গাড়ির হর্ন, আবার কোথাও কুকুরের ডাক। সব মিলিয়ে শহরের রাতটাও যেন নিজের গতিতে চলছে। চৌধুরী ভবনের ছাদে আলো আধারিতে সাজানো ছোট্ট এক আড্ডার আসর। চারপাশে কিছু রঙিন চেয়ার, মাঝখানে একটা গোলাকার টি টেবিল। টেবিলের উপর রাখা আছে নানা রকম নাস্তা, চিপস, স্যান্ডউইচ, নাচোস, পপকর্ন, পেঁয়াজু, মুড়ি মাখাসহ নানান প্রকার ভাজাপোড়া। আর পাশে ধোয়া ওঠা কফির কাপ। হালকা বাতাসে খাবারের গন্ধ মিশে সুন্দর ঘ্রাণ তৈরি হয়েছে। চেয়ারগুলোতে গোল হয়ে বসে আছে আহি, শান্ত, প্রান্ত আর তুর্যের বন্ধুমহল। তবে তুর্য নেই। ঘণ্টা খানেক আগে তাকে কল করে জানানো হয় আর্জেন্ট একটা ভিডিও কনফারেন্সিংয়ে অ্যাটেন্ড করতে হবে। বিদেশি ডাক্তারদের সাথে ইংরেজিতে কিসব বলাবলি করছে। মিটিং মিনিট 5 আগেই শেষ হয়েছে। তুর্য একটা কফির মগ হাতে ছাদে আসলো। বন্ধুদের সাথে শান্ত, প্রান্ত আর আহিকে দেখে তাদের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, পড়ালেখা নেই তোদের? কথাটা বলার সাথে সাথে শান্ত আর প্রান্ত চলে গিয়েছে, এক প্রকার দৌড়ে পালিয়েছে। আহি এখনো বসে আছে দেখে তুর্য এগিয়ে আসতে আসতে ফের বলল, তোর পড়া নেই? একটু পর যাই তুর্য ভাই। এখনই যাবি? আহি ইশারায় বাকিদের কিছু বলল, যার অর্থ তোমরা তুর্য ভাইকে একটু বুঝিয়ে বলো। আলিয়া বলল, একটু পরই চলে যাবে, বসো তুই। বাকিরাও আলিয়ার কথায় সায় দিল। তুর্য মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে আহির পাশে থাকা ফাঁকা চেয়ারটা টেনে বসল। আহি থাকলে তার কি বলেম? কোনো প্রবলেম নেই, প্রবলেম থাকার কথাও না, কিন্তু এই সভ্য বন্ধু বান্ধবদের দিয়ে কোনো বিশ্বাস নেই তার। কি না কি বলে বসে তার ঠিক নেই। তুর্য বসেই হাতে থাকা কফির মগটা টি টেবিলের উপর রাখল। তারপর ফোন হাতে দ্রুত গতিতে কিছু টাইপ করল। সাথে সাথে আহি ব্যতীত বাকি সদস্যদের মোবাইল ফোনে একসাথে নোটিফিকেশন গেল। তাদের ফ্রেন্ড গ্রুপে মেসেজ এসেছে। সেখানে নতুন বার্তা, নাবিল অ্যান্ড তাসিন, জাস্ট একটা বাড়তি কথা বলবি। দুইটাকেই ছাদ থেকে থিমে ফেলে দিব, আই সয়ার। মেসেজটা পড়ার সাথে সাথেই তাসিন আর নাবিল অসহায় মুখ করে তুর্যের দিকে তাকালো। তাদের এহেন অবস্থা দেখে আলিয়া আর পিঙ্কি ঠোঁট টিপে হাসছে। আহি জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? তোমরা এমন মুখ করে রেখেছ কেন? পিঙ্কি বলল, কিছু না আপি। তোমার ডেয়ার কমপ্লিট করবে না? তুর্য রক্ত ভঙ্গিতে বলল, হোয়াট নন সেন্স, সবাই এক জায়গা হলেই তোদের এই সো কোল্ড খেলা খেলতে হবে? তুই থামতো বা মানে বাড়তি কথা কইস না কি? এক বেকায়দায় পড়েছে নাবিল। একটু খোলামেলা ভাবে কথাও বলতে পারছে না। যত যা লাতার হয়েছে। এত রুলস রেগুলেশন মেনে কথা বলা যায় নাকি? যা থাকলে জীবনেও আর এত নিয়মনীতিওয়ালা বন্ধুর বাড়িতে আসবে না। তুর্য তুই উঠে দাঁড়া আর আহি ওই বেলুনটা দেও। তাসিনের কথা মতো আহি বেলুনটা তার দিকে এগিয়ে দিল। সে সেটা ফুলিয়ে আহির কাছে দিয়ে ফের বলল, তুর্য দাঁড়িয়ে থাকবে আর তুমি একটু দূরে থেকে দৌড়ে এসে বেলুনটা তোমাদের দুইজনের মাঝে রেখে চাপ দিয়ে ফাটাবে। বুঝেছ তো? তুর্য যা ওঠ। তাসিনের কথায় কপালে 3 ভাঁজ পড়ল তুর্যের। এটা কোন ধরনের জলামো তাসিন? ডেয়ার ওকে দিলি নাকি আমাকে? রাত বাড়ছে ভাই, তাড়াতাড়ি কর। আই ক্যান্ট। এটা অনেক মজার খেলা তুর্য ভাই।
আসুন না প্লিজ। তুর্যের গরম চাহনি দেখে আহি দৃষ্টি ঘুরিয়ে ফের বলল, তাসিন ভাইয়া, তাহলে আপনি না হলে নাবিল ভাইয়া আসুন। মা, খেতে না চাইলে যেভাবে বসে আছিস চুপচাপ সেভাবে বসে থাক। নাবিল তাসিনকে ইশারায় কিছু বলে শয়, তানি হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আসো আহি। তুর্য নাবিল আর তাসিনের দিকে তাকিয়ে থেকে আহির উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে বলল, আয় বলে উঠে গিয়ে দাঁড়ালো তুর্য। অনুমতি পেয়েই ছুটে গিয়ে তাদের দুজনের মাঝে বেলুনটা রেখে চেপে ধরেছে আহি। পিঙ্কি সেটা ক্যামেরা বন্দি করছে। ফাটছে না দেখে বারবার একই কায়দায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইবার সে দুই হাতে শক্ত করে তুর্যকে জড়িয়ে ধরেছে। তুর্য শুধু কাকতারুয়ার মতো দুই পাশে হাত মেলে দাঁড়িয়ে আছে। তুর্য ভাই, হচ্ছে না, আপনি একটু জড়িয়ে ধরুন। তুর্য জড়িয়ে ধরবে কি? এইটুকুতেই তার নাজেহাল অবস্থা। আহির প্রতিবারের ছোঁয়ায় ভিতরটাকে পেয়ে উঠছে তার। এক মুহূর্তের জন্য সে চোখ বন্ধ করে অনুভব করল সময় যেন থেমে গেছে। চারপাশের সব শব্দ নিঃশেষ হয়ে শুধু আহির শরীরের দকীয় গন্ধ আর উষ্ণ নিঃশ্বাস ভাসছে বাতাসে। বুকের ভেতর ধুকপুক করছে এক চেনা অথচ অচেনা স্পন্দন, যেন হৃদয়টা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আর বুকের ভেতরের এই অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের শব্দ সামাল দিতে হিমশিম খাচ্ছে সে। হৃদয়ের গভীরে যে অনুভূতি এতদিন ঘুমিয়েছিল তা আজ জেগে উঠেছে অবাধে। ভেতরে এত কিছু ঘটে গেলেও বাইরের দিক থেকে সে পুরোপুরি নির্বিকার তুর্য। অবশেষে কয়েকবারের প্রচেষ্টায় সফল হয়েছে আহি। হাসি মুখে তুর্যকে ছেড়ে দিয়ে পুনরায় নিজের চেয়ারে এসে বসল। যেন হাফ ছেড়ে বাঁচল তুর্য। আরেকটু সময় এরূপ কাজকর্ম ঘটলে সেদিন রাতের মতোকে ল্যাংকারি ঘটে যেত হয়তো। সবার ঠোঁটে মিটিমিটি হাসি। তুর্য এসে বসতেই তাসিন প্রশ্ন ছুড়ল, ভাই, রির ঠিক আছে তোর? তুর্য এমনভাবে তাকালো যেন চোখ দিয়ে গিলে খাবে তাকে। তাসিন ভোলাভালা মুখ করে দ্রুত এদিক ওদিক মাথা নাড়ল। মানে সে কিছু বলেনি আর কিছু বলবেও না। খেলা শেষ করবি তোরা? আর আহি, একই কথা আমি রিপিট করব না, তুই নিচে যাবি মানে যাবি। রাইট নাও। নাবিল বলল, দাঁড়াও আহি, তোমারে একটা জিনিস দেখায়। বলেই মোবাইল বের করল সে। ফোন ঘেটে কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে আলিয়াকে বলল, তুর্য আর পিঙ্কির ডুয়েট গানের ভিডিও তোর মোবাইলে না আলিয়া? আহিকে দেখা। আহির চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস। এই প্রথম সে তুর্যের গলায় গান শুনবে। বিয়ের পর তুর্য ভাই নিশ্চয়ই তাকে অনেক গান গেয়ে শোনাবেন। কিন্তু পিঙ্কি আপুর সাথে ডুয়েট কেন গেয়েছেন? আহির ভাবনার মাঝে আলিয়া ফোন ঘেটে ভিডিওটা বের করতে করতে বলল, হ্যাঁ দেখো আহি, তোমার তুর্য ভাই গান গাইতে পারে। জানতে তুমি? হ্যাঁ, বড় মা বলেছেন, কিন্তু আমি কখনো শুনিনি। আলিয়া ভিডিওটা অন করে আহির সামনে ধরল। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠেছে একটা দৃশ্য যেখানে তুর্য আর পিঙ্কি পাশাপাশি চেয়ারে বসে আছে, তুর্যের হাঁটুর উপর গিটার রাখা। আঙুলের ছোঁয়ায় তারের ভেতর থেকে জন্ম নিচ্ছে এক এক করে সুরের ঢেউ, তারপর পুরুষালী ভারী কণ্ঠটা সুমধুর কণ্ঠে গেয়ে উঠল, দিল কা জো হাল হ্যায়, ও তুঝে ক্যাসে বায়া কারে, কেহ দে তুঝে ইয়া দিল মে রাখে, বলো না কেয়া কারে। তারপরের অংশটা পিঙ্কি গাইল, দিল জো তুমহারা হ্যায়, ক্যাসা বেচারা হ্যায়, মানে না বেহসারাম, বিলকুল খাতারা হ্যায়। পুনরায় তুর্য গাইয়ে শুরু করেছে, তু কারে দিল বেকারার, কিউ কারু মায়ে তুজসে পেয়ার। আহির দু চোখ অশ্রু সিক্ত হয়ে গেছে। তাহলে কি তুর্য ভাই পিঙ্কি আপুকে ভালোবাসেন? না হলে এমন ডুয়েট কেন গাইবেন? শেষ পর্যন্ত আর শোনার ধৈর্য হয়নি তার আগেই জায়গা ত্যাগ করেছে। যাওয়ার আগে দুঃখে একটা চেয়ার ধাক্কা দিয়ে ফেলে এসেছে। সবাই অবাক। পিঙ্কি বিচলিত কণ্ঠে বলল, কি হলো মেয়েটার? এভাবে চলে গেল কেন? কি জানি তুর্য, কিছু করছিস? নাবিলের এহেন প্রশ্নে মেজাজ বিগড়ে গেল তুর্যের। কি করব আমি? কিছু করলে দেখতে পেতিস না? লাইফটাকে হেল করে ছাড়ছে ডে বাই ডে।
তুর্য তুই গিয়ে দেখ। আলিয়া কথা সম্পূর্ণ করার আগেই তুর্য ডাকতে ডাকতে আহির পিছন পিছন যাওয়া আরম্ভ করেছে। খুব বেশি হার্ট না হলে আহি কখনো এমন বিহেভ করে না, তাই আর দেরি করেনি সে। কিন্তু এমন কিছুই তো হয়নি। আহি, এই হোয়াট হ্যাপেন্ড আহি? তুর্য ধমকে ধমকে কথাগুলো বললেও আহি কানে না তুলে ধোপাদপ পা ফেলে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তবে তুর্যের পুরুষালী পায়ের কদমের সাথে পেরে ওঠে না। পিছন থেকে হাত ধরে হ্যাচকা টানে নিজের দিকে ফেরাল। করিডোর খুব বেশি আলোকিত না হলেও অনেকটাই পরিষ্কার। সেই আলোয় আহির পানিতে ভরা ছলছল নয়ন স্পষ্ট। তুর্য সেভাবে শক্ত করে হাত ধরে রেখে বলল, এভাবে নক্রিয়েট করে চলে এলি কেন? আহি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এবার চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়েছে। তুর্য ফের বলল, কি হয়েছে? গাধার মতো কান্না করছিস কেন? আপনার কাছে আমি তো গাধাই, আবার মতো বলছেন কেন? কি ভেবেছেন আপনি আমি হিন্দি বুঝি না? আপনি পিঙ্কি আপুকে গানের মাধ্যমে কত কিছু বললেন। আমি সব বুঝেছি তুর্য ভাই। আহির ছেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল তুর্য। অসহায় কণ্ঠে বলল, তোর কবে বুদ্ধি হবে হুম? আমি পিঙ্কির সাথে গান গেয়েছি মানে ওকে ডেডিকেট করে গেয়েছি? নিশ্চুপ আহি। 2 চোখ বেয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। কি হলো, চুপ কেন? এবারেও কোনো উত্তর আসলো না। তুর্য নরম গলায় আবারও বলল, প্লিজ কান্না থামা। আমি কাঁদলেও বা আপনার কি? যখন জানিসই কিছু না, তাহলে কান্না করছিসই বা কেন? বোঝা আমাকে। সে তো অভিমান থেকে কথা বলল। কোথায় তুর্য ভাই বলবেন? তুই কান্না করলে আমার খারাপ লাগে, কষ্ট হয়, সেটা না বলে কিভাবে সত্যিটা মুখের উপর বলে দিলেন? সব সত্যি সব সময় বলতে নেয়। উনি কি সেটা বুঝেন না? কিন্তু সেই বা এইটুকুতেই কান্না করছে কেন? তাহলে সে সত্যি সত্যি তুর্য ভাইকে ভালোবাসে? না হলে কেনই বা চাইছে তুর্য ঠান্ডা কণ্ঠে বুঝিয়ে তার রাগ ভাঙাক, কয়েকটা সুন্দর সুন্দর কথা বলুক। গিয়ে ঘুমিয়ে পড় যা বলে তুর্য আবার ছাদের দিকে হাঁটা ধরল। আহি পিছন থেকে বলে উঠল, ভালো টালো বাসতে হবে না, আমাকে শুধু বিয়ে করুন তুর্য ভাই, যাতে আমার অনাগত সন্তানদের বলতে পারি এই সুদর্শন পুরুষ তোদের বাবা। আহির কথা শুনে কিছুক্ষণ ঠোঁট চেপে হাসল তুর্য। তারপর চেহারায় গাম্ভীর্য ভাব টেনে পিছনে ঘুরল। ভ্রু কুচকে আহির দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, ভালো টালো না বাসলে সন্তান কোথা থেকে আসবে? বোকা আহি তুর্যের কথার গভীরতা না বুঝেই ভাবুক হয়ে বলল, সেটা ঠিক, আমরা না হয় দত্তক নিলাম, কিন্তু দত্তক নেওয়ার টাকাগুলো আপনি দিয়েন। আমি তো আর চাকরি বাকরি করি না, কিন্তু আমার তো ইচ্ছা আমার বউকে খুব বেশি ভালো টালো বাসা। চাপ নিয়েন না, আপনি এমনিতেও ভালো টালো বাসতে পারবেন না তুর্য ভাই। দেখলেই বোঝা যায়। লাজুক ভঙ্গিতে হাসতে হাসতে বলল আহি। তাই পরে সহ্য করতে পারবি তো? কথাটা বলেই শটান হয়ে দাঁড়িয়ে পুনরায় ছাদের দিকে হাঁটা আরম্ভ করল তুর্য। আহি ভ্যাবলার মতো দাঁড়িয়ে থেকে তুর্যের কথার গভীরতা মাপার চেষ্টা চালাচ্ছে। পুরোপুরিভাবে না বুঝলেও তুর্য যে তাকে আস্কারা দিচ্ছে এটা সে ঢের বুঝতে পেরেছে। না হলে তুর্য ভাই এত নরমালি কথা কেন বললেন? তাহলে কি ওনার উপরে একার মনে মনে অন্য কিছু চলছে? না না, অসম্ভব, এগুলো হতেই পারে না। এরকম কিছু হলে তো তার দেওয়া প্রপোজাল অ্যাকসেপ্ট করতেন তুর্য ভাই। তবে পরিস্থিতি অনুকূলে আছে, শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। তার মন বলছে খুব শীঘ্রই কিছু হতে চলেছে। এসব চিন্তা ভাবনা করতে করতে বারবার লাজুক হাসিতে ফেটে পড়ছে আহি। চলমান